আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকে। মোটামুটি গতদিন যে আমরা অ্যাঙ্গেল মডুলেশনের যে সূত্রগুলো দেখলাম ওইগুলারই জাস্ট একটু আমরা ক্যালকুলেশন করব কিভাবে কি হয় না হয়। তো দেখেন এখানে আমাদের হচ্ছে একটা মেসেজ সিগন্যাল দিয়ে দিছে। যদিও এটা হচ্ছে আমাদের করা লাগবে, বাট এখানে যেহেতু এক্সাম্পল এখানে করা ছিল এটা তুলে নিছে, আমি আবার ধরে করতেছি যে আসলে এটা কিভাবে কি হবে না হবে। কোশ্চেন বলতেছে স্কেচ এফ এম অ্যান্ড পিএম, মানে কোথায় এফ এম আর পিএম আসলে আমাদের ড্র করতে হবে। যদিও আমাদের অ্যানালগের ক্ষেত্রে আসলে স্কেচটা অতটা জরুরি না, ডিজিটালের ক্ষেত্রে স্কেচটাও টুকটাক লাগে। অ্যানালগে স্কেচ না করলেও চলবে, আমাদের শুধু ম্যাথটা করলেই হবে। তো দেখেন আমাদের এই যে এটা মেসেজ, কোশ্চেন বলতেছে দা কনস্ট্যান্ট কে এফ এন্ড কে পি আর এত। দেখেন এখানে কিন্তু কোনো ইউনিট দেওয়া নাই, আর আমরা কি শিখছিলাম যে যদি আমাদের কোনো ইউনিট দেওয়া না থাকে তাহলে আমরা হচ্ছে ওই রেডিয়ান পার ভোল্টেজ এটা অ্যাজিউম করে ক্যালকুলেশন করব। রেসপেক্টিভলি এন্ড দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইজ 100 মেগাহার্টজ, এটা আমাদের কোশ্চেনে বলে দিছে। আচ্ছা, কোশ্চেনই আমরা এখানে তোলা হয় না। আচ্ছা আমি একটু দেখি, সেখানে শুধু স্কেচই করতে বলছে। আচ্ছা, ওই বাকিগুলো আমি আস্তে আস্তে বের করতেছি নিজের মতো করে, সমস্যা নাই। তাহলে ফার্স্ট কাজ কি, আমরা যদি পিএম এর কথা বলি, পিএম এর সাধারণ সমীকরণ কত ছিল বা কি ছিল? এসি কজ ওমেগা সিটি প্লাস কেপি এম অফ টি, এই ছিল আমাদের হচ্ছে একটা পিএম এর সাধারণ সমীকরণ। আর এফএম যখন করব তখন আমাদের সাধারণ সমীকরণ কত ছিল? সেটা ছিল হচ্ছে এসি কজ ওমেগা সিটি। যেহেতু অনেক সময় কিন্তু অনেক প্রশ্নে সাধারণ সমীকরণ লিখতে বলে, ফলে সাধারণ সমীকরণ কিন্তু আমাদের মানে আর কি লিখতে হবে বা শিখতে হবে, বারবার প্র্যাকটিস করা লাগবে। এখানে কি ছিল, একটা ইন্টিগ্রেশন ছিল, 2 পাই ছিল, কিন্তু খেয়াল করেন আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনিট দেওয়া নাই। তার মানে রেডিয়ান পার ভোল্টেজ আমরা অ্যাজিউম করতেছি, তো যখনই রেডিয়ান পার ভোল্টেজ অ্যাজিউম করতেছি এখানের ওই 2 পাইটা কিন্তু আর থাকবে না। তাহলে এখানে কে থাকবে, কে এফ এম অফ টি ডিটি। এই হচ্ছে মোটামুটি আমাদের কাহিনী। কিছু কিছু বইতে এটা হচ্ছে আলফা আকারে ডিনোট করা থাকে, তো যেভাবে ইচ্ছা সেভাবে নিলেই চলবে। তো আমরা যদি ওই যে ডেল এফ ডেল ওমেগা বের করতে চাই তাহলে কি হবে খেয়াল করেন। প্রথমে আসি পিএম এর ক্ষেত্রে। তো পিএম এর ক্ষেত্রে ওমেগা আই জিনিসটা কি ছিল? ওমেগা আই ছিল এইরকম, ভেতরের যে জিনিসটা আছে এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি সেটা হচ্ছে আমাদের ওমেগা আই হিসাবে মূলত বের হচ্ছিল। তাহলে ওমেগা আই সমান হচ্ছে ওমেগা সি প্লাস কেপি এম অফ টি, তার মাথার উপরে একটা ইন্টিগ্রেশন। কারণ এই যে এটাকে ডিফারেন্সিয়েট করার কথা বলতেছি। তার মানে দেখেন পিএম এর ক্ষেত্রে আমাদের যদি ডেল এফ বা অন্য কিছু বের করতে হয় তাহলে কিন্তু মেসেজের ডিফারেন্সিয়েশন করা লাগবে। ফলে আমাকে যে মেসেজটা বলতেছে এর পিক ভ্যালু দিয়েই কিন্তু কাজ চলবে না, মেসেজের ডিফারেন্সিয়েট বের করতে হবে, তার পিক ভ্যালু নিতে হবে। তাহলে আমরা মেসেজের ডিফারেন্সিয়েট বের করা শিখি, কিভাবে বের করা যেতে পারে। তাহলে এইখানে আমরা একটা আনুমানিক অ্যাক্সিস নিয়ে নিলাম যেটাকে আমরা জিরো ধরতেছি। তাহলে এখানে আমরা দেখতেছি যে এইটুকু আমাদের হচ্ছে টাইম পিরিয়ড, কারণ এই সিগন্যালটুকু দেখেন বারবার রিপিট হচ্ছে, মানে এইটা হচ্ছে আমাদের সেই টাইম পিরিয়ড। যেহেতু সিগন্যালের এইখান থেকে দেওয়া আছে এই জন্য এখান থেকে এইটুকু নিছে। তো এখান থেকে এইটুকু যা কথা, এটা তো টাইম বোঝাচ্ছে, এক্স অ্যাক্সিস যেহেতু টাইম, এইখান থেকে এইটুকু অ্যাকচুয়ালি টাইম ইন করতেছে। তো আমরা যে কোনো একটা জায়গা নিলেই চলতেছে। তাহলে আমাদের দেখেন এখানে সরল রেখা কয়টা আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ভিতরে একটা আছে, দেন এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টের ভিতরে একটা আছে, আর এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত একটা আছে। তাহলে তিনটা সরল রেখা, তিনটা রিজিয়নে তিনটা সরল রেখা। রিজিয়ন কিভাবে ভাগ করা যেতে পারে?
আমরা দেখেন এইখানে যদি করি, তাহলে দেখেন এই যে এইটা একটা আর এইটা একটা। টোটাল টাইম পিরিয়ড হচ্ছে 2 × 10⁻⁻⁴। তাহলে এক একটা ছোট ছোট ভাগ কত ঘর করে? 4 ভাগের 1 ভাগ। তার মানে 2 × 10⁻⁴ কে যদি 4 দ্বারা ভাগ করে দিই, তাহলে বুঝে ফেলবো যে এই যে এখান থেকে এইটুকু আসলে কতটুকু টাইম। মানে আমরা যদি এরকম করি 2 × 10⁻⁻⁴ ডিভাইডেড বাই 4, তাহলে এটা আসতেছে দেখেন 5 × 10⁻⁵। তার মানে যে এইটুকু হচ্ছে 5 × 10⁻⁵, দেন এইটুকু হচ্ছে 5 × 10⁻⁵ এর দ্বিগুণ, কারণ যেহেতু এখানে দুইটা ঘর আছে। দেন তারপরে আবার ওই যে এক গুণ হিসাব করলে সেই হিসাবে মূলত আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন আমরা শর্টকাটে করতে পারি, যেহেতু আমরা জানি এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? সামথিং ইনটু এক্স অথবা সামথিং ইনটু টি, এইভাবে হয়। তাহলে তার সরলরেখা কিন্তু সবসময় একটা কনস্ট্যান্ট জিনিসই পাবো, কারণ 5t, এইটার ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 5 হয়। তার মানে একটা কনস্ট্যান্ট পাবো, এটা ওকে। আর যদি ঢাল বা স্লপ যদি রাইজ হয়, পজিটিভ কনস্ট্যান্ট পাবো। আর ঢাল বা স্লপ যদি আমাদের এই যে আমাদের হচ্ছে কি বলে এটাকে, নেগেটিভ হয়, তাহলে আমরা হচ্ছে যেই কনস্ট্যান্ট পাবো ডিফারেন্সিয়েশনে, সেটা হচ্ছে নেগেটিভ কনস্ট্যান্ট পাবো। এতটুকু মোটামুটি কিন্তু ডিফারেন্সিয়েশনের বেসিক জিনিস আমরা অ্যাপ্লাই করতে পারি। বাট আমি একটু ডিটেলসে দেখাই যে কিভাবে এই কাজটুকু করা যেতে পারে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ইকুয়েশন ফর্ম করা, তারপরে হচ্ছে ধরে ধরে ডিফারেন্সিয়েশন করা। তাহলে আমরা যদি ইকুয়েশন ফর্ম করি, রিজিয়ন কত কত নিলাম? ফার্স্ট যে রিজিয়ন, সেটা হচ্ছে 0 থেকে শুরু করে ওই যে 5 × 10⁻⁵, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট রিজিয়ন। তাহলে এই রিজিয়নে আমাদের এম অফ টি সমান কত? মনে মনে আমরা এম অফ টি কে ওয়াই কল্পনা করব, আর টি কে এক্স কল্পনা করব, কারণ এটাই কিন্তু আমাদের মূল বিষয়। এক্স অ্যাক্সিস বরাবর যেটা থাকে সেটা হচ্ছে আমাদের এক্স হিসাবে ডিনোট হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা থাকবে সেটা ওয়াই হিসাবে ডিনোট হবে। তাহলে এখানে যেহেতু এক্স অ্যাক্সিসে টি, আমরা টি নেব, আর ওয়াই অ্যাক্সিসে এম অফ টি আমরা এম অফ টি নেব। তাহলে ওয়াই সমান এম ইন্টু এক্স, কারণ যেহেতু প্রথমটা কি, ওই যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঢাল কত? ঢাল হচ্ছে এই যে লম্ব বরাবর যে পরিবর্তন, আর নিচে কত? ভূমি বরাবর পরিবর্তন। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, লম্ব বরাবর পরিবর্তন হচ্ছে 1 - 0 বা 1, আর ভূমি বরাবর পরিবর্তন কত? এখান থেকে এইটুকু হচ্ছে এই যে 5 × 10⁻⁵, ফলে এটা হচ্ছে 5 × 10⁻⁵ এম এক্স, ওয়াই সমান এম ইন্টু এক্স। তাহলে এম অফ টি, এটার ডিফারেন্সিয়েশন কত হবে? স্বাভাবিক কথা, এম এক্স এর ডিফারেন্সিয়েশন এম, তার মানে এইটাই আমাদের অ্যান্সার হিসাবে বসে যাবে। তাহলে এটা করলে কত আসে দেখেন, 1 ভাগ অ্যান্সার, এটা করলে আসতেছে 20,000। ফলে আমরা লিখে দিতে পারি 20,000। শর্টকাট আমি করাবো, সমস্যা নাই। আগে ডিটেলস করি, কারণ ডিটেলস করলে আসলে শর্টকাটের কনসেপ্টটা আপনি ধরতে পারবেন, নাইলে শর্টকাট বললে আসলে একটু মুখস্থ মুখস্থ হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে কত? এই যে 5 × 10⁻⁵ থেকে এটা কত? এইটার দ্বিগুণ। মানে এটা হচ্ছে একটা 5 × 10⁻⁵, এটা দুইটা 5 × 10⁻⁵, এটা তিনটা 5 × 10⁻⁵। তার মানে সেকেন্ড যে রিজিয়নটা আমরা নিচ্ছি, সেই রিজিয়নটা হচ্ছে একটা 5 × 10⁻⁵ থেকে তিনটা 5 × 10⁻⁵, বা 15 × 10⁻⁵। এইখানে আমাদের সমীকরণ কত হচ্ছে? এটা কিন্তু প্রথমে শেখাইছিলাম। সেটা কি? যে আমরা কোনো জায়গায় যদি এমন দেখি যে সরল রেখাটা কোনো একটা বিন্দু 0-তে সেট করছে, তাহলে আমরা সরলরেখার সমীকরণ লিখতে পারি ওয়াই সমান এম ইন্টু এক্স, মানে y - y1 সমান এম ইন্টু x - x1। যেহেতু আমরা 0-কে ইন্টারসেক্ট করতেছে, ফলে y1 তো 0, আমরা লিখতে পারি ওয়াই সমান এম ইন্টু x - x1। ওকে, এম কত? এম হচ্ছে ঢাল। কোন ঢাল? এই যে সরল রেখা এইটার ঢাল। তো এইটার ঢাল দেখেন নেগেটিভ, নিচের দিকে নামতেছে। ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন কত? 1,
-1 মানে 2। এক্স অক্ষ বরাবর পরিবর্তন কত? একটা 5 ইন্টু 10⁻⁵ থেকে 3টা 5 ইন্টু 10⁻⁵ যদি বিয়োগ করি, থাকে হচ্ছে -2টা 5 ইন্টু 10⁻⁵। আর এখানে কত বসাতে হবে? টি মাইনাস, ওই যে যততে জিরো হয়েছে তত, জিরো হয়েছে কত, 2টা 5 ইন্টু 10⁻⁵। ফলে এখানে বসে যাবে 2টা 5 ইন্টু 10⁻⁵। এটা করলে আমরা শর্টকাটটা একটু সুন্দরভাবে বুঝতে পারবো। তাহলে এইটার যদি ডিফারেন্সিয়েশন করি কি হয়? ডিফারেন্সিয়েশন ভাই যদি ইনভার্স বলেন। 5 হবে না? হুম। প্রথম প্রথম লাইনে tan ইনভার্স 5 হবে না? tan ইনভার্স 15 দিছেন যে। 15 দিছে কোথায়? ও, 15 না, এটা 5 হবে। তাহলে এইটার যদি ডিফারেন্সিয়েশন করি কি হয় দেখেন, প্রথম টার্মটা টি আছে মানে ওর সাথে যা থাকবে তাই, পরেরটা তো কনস্ট্যান্ট, ওর ডিফারেন্সিয়েশন করলে এমনি জিরো। তার মানে এখান থেকে আলটিমেটলি এই যে এইখানে যেটা আছে সেটাই আমার অ্যান্সার। 2 2 কাটাকাটি হয়ে গেল, ফলে এটা লেখা যায় -20,000। আচ্ছা, দুইটা থেকে কি একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি? কি সিদ্ধান্তে আসলাম একটু বলেন তো, শর্টকাট যদি বলি, যে ডিফারেন্সিয়েশন করলে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? ভাই রৈখিক মান আসতেছে, মানে কনস্ট্যান্ট। হ্যাঁ, কিন্তু মানে কনস্ট্যান্ট কোন ভ্যালুটা আসতেছে? এটা ডিফারেন্সিয়েশন জিনিসটা আর আর একটা মিনিং আছে, সেটা বলতে পারবেন যে ঢাল, ডিফারেন্সিয়েশন কি মিন ঢাল করে? ঢাল বুঝা, ঢাল রাইট। বুঝা। তাহলে আমি যদি এত কাহিনী না করে সিম্পলি আমার যে সরল রেখা আছে তার ঢাল বের করে দিই, ওটাই আমাদের অ্যান্সার হয়ে গেল, শেষ। তাহলে আমার ইকুয়েশনও বানানো লাগলো না। তবে হ্যাঁ, ইকুয়েশন যদি আবার অন্য কিছু হয়, মানে এরকম সরল রেখা না হয়ে ধরেন সাইন কজ অথবা বা বর্গ, মানে কোথায় বক্ররেখা, তখন কিন্তু এই লজিক আর খাটবে না। এই লজিক কখন খাটবে? শুধুমাত্র সরল রৈখিক কোন জিনিস, যেমন ট্রায়াঙ্গুলার, এটা একটা সরল রৈখিক। আবার ট্রায়াঙ্গুলার না কিন্তু একটা সরল রৈখিক একটা দেওয়া আছে, সেই সব ক্ষেত্রে আমরা কি করব? সিম্পলি ঢাল বের করে দেব। ওই ওই রিজিয়নে ঢাল বের করে দিলেই কিন্তু কাহিনী শেষ। তাহলে পরের রিজিয়নে যদি আমরা ডিফারেন্সিয়েশনের কথা বলি, ওইখানেও শুধু ঢাল বের করে দিলেই শেষ। তাহলে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ঢাল কত হবে দেখেন, এটা হচ্ছে 3টা 5 ইন্টু 10⁻⁵, আর এটা হচ্ছে 4টা 5 ইন্টু 10⁻⁵। তাহলে এইখান থেকে এটা যদি বিয়োগ করি থাকে কয়টা? 2টা 5 ইন্টু 10⁻⁵। আর লম্ব বড়, সরি, এটা হচ্ছে 3টা, এটা হচ্ছে 4টা, তাহলে একটা থাকে। একটা 5 ইন্টু 10⁻⁵, আর লম্ব বরাবর পরিবর্তন কত? 0, -1 মানে 1। তার মানে সে আলটিমেটলি এই রিজিয়নেও 3টা 5 ইন্টু 10⁻⁵ থেকে, আর 4টা মানে তো এই যে 2 ইন্টু 10⁻⁴ বোঝায়, এই রিজিয়নেও এম অফ টি এর ভ্যালু কত আসতেছে? 20,000। তার মানে আমরা সিদ্ধান্তে চলে আসলাম যে আমাদের যেই সরল এম অফ টি এর ডিফারেন্সিয়েশন পাচ্ছি সেটা হচ্ছে এই রকম। তাহলে এটা হচ্ছে 20,000, আর এটা হচ্ছে -20,000। আমি কিন্তু এখনো পিএম এ আছি। তাহলে পিএম এর ক্ষেত্রে ওই যে যেগুলা জিনিসগুলো আমরা বের করা শিখছিলাম সেটা সেটা বের করি। পিএম এর ক্ষেত্রে ডেল ফাই এটা কি ছিল? ডেল ফাই ছিল
এই যে ওমেগার ভিতরে যে দুইটা অংশ আমরা পাইছিলাম ওই সময়, এইটা দেখছিলাম যে আমাদের ওই যে অ্যাঙ্গেল ইয়েটা থাকে, আর এই ভেতরে কিন্তু ফেজ থাকে। তাহলে ডেল ফাই বলতে যে ফেজ ডেভিয়েশন বা ম্যাক্সিমাম পরিবর্তন সেটা কত দেখছিলাম। এইখানে যেটা দেখতেছি, না না না, অ্যাঙ্গেল তো ওইটাই না, এটা তো অলরেডি ফ্রিকোয়েন্সি হয়ে গেছে। অ্যাঙ্গেল থাকে অরিজিনালটাই। তাহলে ডেল ফাই কত? কেপি এমপি। কারণ এই যে এটা কিন্তু অ্যাঙ্গেল, দেখেন কজের ভিতরে যেটা থাকে অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেলের এই টার্মটার ম্যাক্সিমাম টাকাই আমরা কিন্তু ওই যে ফেজ ডেভিয়েশন বলছিলাম। তাহলে আমরা ডেল ফাই কে বলতে পারি কেপি এমপি। কিন্তু যেহেতু কেপির ইউনিট রেডিয়ান পার ভোল্টেজ, ফলে আমাকে দিতে হবে কেপি এমপি বাই 2 পাই। ওয়েট, কেপি এমপি বাই 2, না না না, ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সেটা আসবে। এটা ওকে, এটা কেপি এমপি থাকবে। কেপি কত? কেপি হচ্ছে 2 পাই × 10⁵। এমপি মানে হচ্ছে যে আমাদের মেসেজ আছে তার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে মেসেজের ম্যাক্সিমাম ভ্যালু কত দেখেন? 1। ফলে আমি এর সাথে 1 গুণ করে দিব। ডেল ফাই এটা কি জিনিস বলেন? ফেজ, ফেজ জিনিসটা কি? এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, পরে যেটা আমরা পাচ্ছি এর একক হচ্ছে রেডিয়ান। তাহলে এত রেডিয়ান, এটা কিন্তু চাইনি, আমি সব বের করে দেখাচ্ছি, যেটা চাবে সেটা অ্যান্সার করবেন, শেষ। সেকেন্ড হচ্ছে ডেল ওমেগা। আমি একে একে বের করি। ডেল ওমেগা আমরা অ্যাকচুয়ালি ডেল এফ বের করবো, তাহলে প্রথমে ডেল ওমেগা বের করব। ডেল ওমেগা কত? এই যে ওমেগা আই এর যে ইকুয়েশন, ইকুয়েশনের যে এই অংশটার ম্যাক্সিমাম ভ্যালুকেই বলে ডেল ওমেগা, মানে কেপি এই এম ডট পি বলা যায়। কেপি এম ডট পি, এটা হচ্ছে ডেল ওমেগা। কিন্তু ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন জিনিসটা কি? মানে নর্মালি আমরা সেটাকে আসলে হার্জ আকারেই দেখাই। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডেল এফ সমান, তাহলে কি হবে? স্বাভাবিক কথা, ওমেগার ভ্যালুকে 2 পাই দ্বারা ভাগ করে দিলেই তো আমরা আসলে ফ্রিকোয়েন্সি পেয়ে যাই। বাস, কাহিনী শেষ। কেপি এম ডট পি, কেপি হচ্ছে 2 পাই × 10⁵। এম ডট পি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন যেটা পেলাম তার ম্যাক্সিমাম ভ্যালু, তার ম্যাক্সিমাম ভ্যালু কত? 20,000 বাই 2 পাই। তাহলে 2 পাই কাটাকাটি হয়ে গেল। তাহলে 2 × 5 6 আর 3 9, এত হার্জ। অথবা আমরা যদি মেগা আকারে লিখি, 3 শূন্য একে দিয়ে দিলাম, 200 মেগা হার্জ। আচ্ছা, এই অংশটা কি বুঝতে পারছেন? এবার ধরেন আমাকে বললো যে ম্যাক্সিমাম কত ফ্রিকোয়েন্সি পাবো, মিনিমাম কত ফ্রিকোয়েন্সি পাবো, এটা বলতে পারে। তাহলে ওমেগা আই এর যে ইকুয়েশনটা আমরা পেলাম, এখান থেকে তো এফ আই এর ইকুয়েশন পাবো, ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি। এফ আই সমান তাহলে কত লেখা যায়? এফ আই সমান এফ সি প্লাস
মানে ওমেগা আই কে 2 পাই দ্বারা ভাগ করলে হয় এফ আই। তাহলে এফ সি প্লাস কেপি, এইটা ডিভাইডেড বাই 2 পাই। আচ্ছা, এইটাকে আমরা পি না লিখি, কারণ পি লিখলে তো ওইটা এফ আই থাকলো না, ম্যাক্স ভ্যালু বলে দিলাম, এইটা বাই 2 পাই। এফ আই মানে ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি। তাহলে এফ আই এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা কত হবে? সেটা হবে এটার ম্যাক্সিমাম মান, মানে পজিটিভ মান নেব, মিনিমাম হলে তো নেগেটিভ সাইড। তাহলে এফ সি প্লাস কেপি মান বসাই দিই। অলরেডি কিন্তু এটা আমরা বের করছি, এই যে এটা বের হয়েছিল। এফসি কত ছিল প্রশ্নে দেওয়া ছিল? 100 মেগাহার্জ। তাহলে ম্যাক্সিমাম বেরোবে, এটা হচ্ছে 100 আর এটা বের হয়েছিল 200, মানে 100 আর 200 হচ্ছে 300 মেগাহার্জ। এটা হচ্ছে আমাদের এই যে ফেজ মডুলেশনটা আমরা পেলাম, এখানে ম্যাক্সিমাম কত ফ্রিকোয়েন্সি পাবো সেটা। চাপবে কি কোথাও ভুল হচ্ছে? 1 মিনিট। এটা 200 আসে? 2 পাই × 10⁵ এফসি হচ্ছে 100 মেগাহার্জ। কাটাকাটি হয়ে গেল। ফ্রিকোয়েন্সি 2000। দাঁড়ান এক মিনিট। ওহো, উল্টা লিখতেছি আমি বারবার। কে এফ এর মান হচ্ছে 2 পাই × 10⁵, আর কে পির মান হচ্ছে 10 পাই। হ্যাঁ, আমাদের এইটা একটু চেঞ্জ হবে। তার মানে তো এখানেও চেঞ্জ হবে। কেপির মান হচ্ছে 10 পাই। তাহলে এটা কাটলে হয় 5, 5 × 2 = 10। এটা যদি মেগা হার্জ করি তাহলে কত আসে? 1000 হার্জ মানে হচ্ছে 1000 ডিভাইডেড বাই 10⁶, মানে আমরা যদি মেগাতে নিয়ে যেতে চাই তাহলে থাকতেছে হচ্ছে, সরি এটা তো 10,000, 1000 না, সরি, 10,000 করলে আসলে 0.01।
0.01 মেগাহার্টজ। ভাই উপরের লাইনে 10 হবে নাকি 100 হবে? কোনটা? এটা? হ্যাঁ, 5 পাই × 20, হ্যাঁ, তো এটা কাটলে 5। 5 20। ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট রাইট, 5 20-এ তো 10 না, 5 2 10 100, তাহলে এটা হচ্ছে 0.1 থাকতেছে। একটু ভুল চোখে পড়লে অবশ্যই একটু জানায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 0.1। মোটামুটি সবই ঠিক আছে, তাহলে এখানে শুধু থাকতেছে 10 পাই। মানে যে এই পুরো অংশটা তো 0.1 আমরা এর আগেই দেখতে পেলাম। এফসির মান প্রশ্নে দেওয়া আছে কত? 100 মেগাহার্জ, প্লাস এইটার মান এখান থেকে বের হচ্ছে 0.1। ফলে এটা থাকতেছে 100.1 মেগাহার্জ। মানে আমরা এখানে যেই ফ্রিকোয়েন্সিটা পাবো, ম্যাক্সিমাম 100.1 মেগাহার্জ পাবো। তাহলে মিনিমাম কত পাবো? মিনিমাম পাবো এফসি যেটা পেলাম সেটা, প্লাস অথবা আমি বলতে পারি যে মাইনাস এই ভ্যালুটা। এফসি প্লাস ডেল এফ করলে হয় ম্যাক্সিমাম, এফসি মাইনাস ডেল এফ করলে হয় মিনিমাম। এটা আমরা গতকালকে দেখছিলাম। তাহলে -0.1 করলে আসবে মিনিমাম। তাহলে 100 -0.1, এটা করলে আসে দেখেন 99.9 এত মেগাহার্টজ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কার জন্য পেলাম? এগুলো কিন্তু সব পিএম এর জন্য পেলাম, এখন আমি এফএম এ যাইনি, পিএম এর জন্য করতেছি সবকিছু। এক একটা প্রশ্নে এক এক জিনিস চাইছে, আমি একবারে সবকিছু দেখাই দিচ্ছি যে কি কি বের করা যেতে পারে একটা অ্যাঙ্গেল মডুলেশনের ম্যাথের জন্য বা কোশ্চেনের জন্য। তাহলে আমরা কি কি পেলাম, যা যা শিখছিলাম? ফেজ ডেভিয়েশন শিখছিলাম, ফেজ ডেভিয়েশন বের করলাম। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বের করলাম। ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক সময় চাইতে পারে, ইকুয়েশন দেখাবেন। দেন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, মিনিমাম ফ্রিকোয়েন্সি। তারপরে মডুলেশন ইন্ডেক্স চাইতে পারে। মডুলেশন ইন্ডেক্সের জন্য সবার জন্য একই সূত্র, বিটা সমান ডেল এফ বাই এফ এম। ডেল এফ মানে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কত আসছে? 0.1। এফ এম মানে যে মেসেজটা ছিল তার ফ্রিকোয়েন্সি, এটা দেওয়া নাই, বাট আমরা বের করে নিতে পারি কিভাবে। মেসেজের দেখেন টাইম পিরিয়ড দেওয়া আছে, তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? 1/এত, 1/2 × 10⁻⁴। আর ওই যে 1/, হবে ওইটা উপরে তুলে দিলাম, 1/2 × 10⁻⁴। এটা করলে যেটা আসে সেটা 0.1 × 2 × 10⁻⁴, 2 × 10⁻⁵। ভাই দেন ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি করলে কি এফ ম্যাক্স এফ মিনিমামটা দেখাবো? না না না, ওই ইকুয়েশন দেখাবেন, ইকুয়েশন। এই যে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি যদি চাই, ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এমন একটা ইকুয়েশন দেখাবেন যে ইকুয়েশন থেকে আমি যে কোনো ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। কথা বুঝতে পারছেন? মানে আমরা যে ভি অফ টি এর ইকুয়েশন লিখি না, 10 cos 100πt, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজের ইকুয়েশন। ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজের ইকুয়েশন কখনো কোনো ফিক্সড ভ্যালু হয় না। যদি হইতো তাহলে ওর নাম আর ইনস্ট্যান্টেনিয়াস থাকতো না। কথা বুঝতে পারছেন? মানে ওকে একটা ইকুয়েশন দেখাতে হবে। তাহলে আমরা এফ আই এর ইকুয়েশন কিভাবে দেখাতে পারি? এফ আই আমরা দেখতেই পেলাম, এফ আই সমান এফ সি প্লাস এই জিনিসটা। তো kp/2π এর মান দেখেন কত? kp/2π এর মান হচ্ছে 5। তাহলে আপনি দেখাতে পারেন এইভাবে যে এফ আই সমান 100 মেগাহার্জ, মানে 100 × 10⁻⁶ প্লাস 5। এই এটাই অ্যান্সার। বানান টানান ঠিক করে নিয়ে বুঝতে পারছেন? জি ভাই। ম্যাক্সিমাম তখনই বের করবেন যখন বের করতে বলবে, আদারওয়াইজ দরকার নাই।
এখান থেকে যদি ব্যান্ডউইথ বের করতে বলে, ব্যান্ডউইথ আমরা জানি 2 × ∆f+fm। এটা চাইলে বিটা দিয়েও করে ফেলা যায়, বা নর্মালি আসলে যেভাবে এই করবে। এখন দেখেন এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় কি করে, ব্যান্ডউইথ নর্মালি তো বের করতে বলে, অনেক সময় আবার হচ্ছে আপনার হারমোনিক আকারে বের করতে বলে। যেমন বলতে পারে থার্ড হারমোনিকের জন্য বা অন্য কোনো একটা হারমোনিকের জন্য। তো যত হারমোনিকের জন্য বের করতে বলবে, এই যে এফএম যেটা বের হবে তার সাথে তত গুণ করে দেবেন। তার মানে এক কথায় আমরা যদি ব্যান্ডউইথের কথা বলি, ব্যান্ডউইথ ফর থার্ড হারমোনিক অথবা এনথ হারমোনিক যাই বলি, এটা একটু নোট করে এই করেন। তখন জাস্ট, কারণ কি এর মানে হচ্ছে ওই সময় ফ্রিকোয়েন্সিটা কোনটা ইউজ হয়, থার্ড হারমোনিক ফ্রিকোয়েন্সি ইউজ হয়, তাহলে ফ্রিকোয়েন্সিটা 3 গুণ হয়ে যাবে, এই জন্য এফএমই নিব। কিন্তু যেহেতু হারমোনিক ইউজ হচ্ছে থার্ড, ওর সাথে জাস্ট 3 গুণ হয়ে যাবে। ফলে আমরা ব্যান্ডউইথ লিখতে পারি 2 ∆f+cb, বা ওই যে শিখছিলাম যে এফএম কে বি আকারে প্রকাশ করা যায়। তো আমি বইয়ের সাথে মিল রেখে জিনিসগুলো আসলে দেখাই দিচ্ছি, যাতে কনফিউশন না হয়। এনথ হারমোনিক বললে এন বি লিখে দেবেন, কাহিনী শেষ, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে মোটামুটি আমাদের ফেজ মডুলেশনের ইনফরমেশন। একই ম্যাথের জন্য আমরা চাইলে কিন্তু ফ্রিকোয়েন্সি মডুলেশনের ইনফরমেশন বের করতে পারি। তাহলে এটা নিয়ে নেন। আবার একটু লিখি। এফএম এর জন্য জিনিসটা ছিল এরকম, এসি কস ওমেগা সিটি প্লাস ইন্টিগ্রেশন, যেহেতু এই যে রেডিয়ান পার ইয়েতে আছে, ফলে আর 2 পাই জিনিসটা থাকলো না, এম অফ টি ডিটি। তাহলে আমি যদি ওমেগা আই বের করি কত হবে, ওমেগা সি প্লাস, এটাকে ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেশনটা জাস্ট বাদ চলে যাবে, ফলে থাকে কে এফ এম অফ টি। তাহলে এইখান থেকে যদি ডেল ফাই বের করতে বলে, ডেল ফাই অ্যাকচুয়ালি এখান থেকে না, এই অরিজিনালটা থেকে আসবে, ডেল ফাই অরিজিনালটা থেকে আসবে। মানে এক কথায় আমাকে এইটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। এম অফ টি যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। এটা আজকে আপাতত থাক, আপনারা চাইলে করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নেই। আর ডেল ওমেগা থেকে আসবে, ডেল ওমেগা আসবে ওমেগা এর এই অংশটুকু থেকে আসবে। আমি এটা পরে ট্রাই করবো না, সমস্যা নেই, কারণ যেহেতু ইকুয়েশন তো, ইন্টিগ্রেশন করলে আবার এটা হচ্ছে বক্ররেখা চলে আসবে, সেটা থেকে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ওই হিসাবে বের করে নিতে হবে। আচ্ছা, ডেল ওমেগা কত আসে? ডেল ওমেগা আসে যে এইটার ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ কে এফ। এটা তো আর ইন্টিগ্রেশন না, এরকম থাকে। তাহলে ডেল এফ মানে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কত আসবে? এটাকে 2 পাই দ্বারা ভাগ করে দেবো। এই কে এফ টা হচ্ছে ওই যে আগের ওইটা, কে এফ কত, 2 পাই × 10⁵। এমপি হচ্ছে 1/2 পাই, তার মানে থাকে হচ্ছে 10⁵ হার্জ মানে হচ্ছে 10⁵ ÷ 10⁵ মানে হচ্ছে 0.1ই আসতেছে। তাহলে এফ আই কত? এফ আই হচ্ছে এফ সি প্লাস এত,
ফলে এফ আই ম্যাক্সটা কত হবে? এফসি হচ্ছে 100 মেগাহার্টজ প্লাস কে এফ এম অফ টি, এই জিনিসটার মান দাঁড়ায় কত, মানে এই জিনিসটার ম্যাক্সিমাম ভ্যালু দাঁড়ায় কত, এই জিনিসটার ম্যাক্সিমাম কে এফ ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন হচ্ছে এইটা আসতেছে 0.1। যেটা বলছিলাম, এই যে এই লাইনটা আছে, এই লাইন থেকে যদি আমি এফ আই বের করতে চাই, তাহলে তো এখানে একটা 2 পাই ভাগ হবে। আগের বার কি ঠিক ছিল? আচ্ছা, আগের বার হচ্ছে, হ্যাঁ 2 পাই ভাগ দিয়েছিলাম, ঠিক আছে। 2 পাই ভাগ আকারে থাকবে, তার কারণ হচ্ছে এই যে ওমেগা আই থেকে যেহেতু এফ আই লিখতেছি, ফলে এই অংশটার মানে হচ্ছে যে 0.1 বা 100.1 মেগাহার্টজ। আর এফ আই এর মিনিমাম কত হবে? এফ আই এর মিনিমাম হবে 100 - 0.1 বা 99.9 মেগাহার্টজ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই টাইপের জিনিস যেগুলা সাইন কজ না, সেগুলোতে সাইন কজ না হলে একটু ঝামেলা হয়, যে ডিফারেন্সিয়েশন বা এই সেই করা একটু ঝামেলা লাগে। বাকি আসলে তেমন একটা খুব একটা নাই। মূল সূত্র বা কনসেপ্ট জানা থাকলে আমরা এমনিতেই করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। এখানে দেখেন, এখানে মোটামুটি একটু আগের চাইতে একটু সহজ হবে, তার কারণ এখানে আমাদের এই যে ইকুয়েশন টিকুয়েশন দিয়ে দিছে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি বলে, সাইন টাইপের জিনিস। তবে এটা দেখেন সিঙ্গেল টোন না, এটা আবার মাল্টিটোন। কেন? কারণ মেসেজ দেখেন দুইটা, কারণ আমরা জানি ওমেগা সিটির সাথে যেটা থাকে ওইটাই ওই যে মেসেজ টেসেজ আকারে থাকে। তো এইটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন দিয়ে দিছে, মানে এটা হচ্ছে ফেজ মডুলেশন আকারেও হইতে পারে, ফ্রিকোয়েন্সি মডুলেশন আকারেও হইতে পারে। যখন যেটা হবে তার সাথে তুলনা করে নিতে বলতেছে, কারণ এই যে অ্যাঙ্গেল মডুলেটেড বলে দিছে, কারণ দুইটার ফরম্যাট তো একই, একটাই ইন্টিগ্রেশন থাকে, একটাই থাকে না। অ্যান্ড অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল উইথ ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি বলে দিছে, মানে ওমেগা সি এর মান বলে দিছে। আর সাধারণ সমীকরণ হচ্ছে এত, এসি দেখা যাচ্ছে বা সবই দেখা যাচ্ছে। এই নাম্বার বলছে ফাইন্ড দ্য পাওয়ার অফ দ্য মডুলেটেড সিগন্যাল। পাওয়ারের সিস্টেমটা কি ছিল? এই প্রথম যে আমরা এটা করছিলাম, প্রথম বলতে অ্যামপ্লিটিউড মডুলেশন যেটা আমরা করছিলাম, এক্স্যাক্টলি ওইটা। মানে আমরা যে ভি স্কোয়ার বাই আর এই কনসেপ্টটা দিয়ে পাওয়ার বের করছিলাম, এখানেও কিন্তু এক্স্যাক্টলি ওইটা দিয়ে বের হবে। কিন্তু যেহেতু এখানে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড চেঞ্জ হয় না, ফলে অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে পাওয়ারের জিনিসটা খুব ইজি, অলওয়েজ এসি থাকে, ওর সাথে আর কোনো কোনো চেঞ্জ টেঞ্জ নাই, কারণ অ্যামপ্লিটিউড এখানে অলওয়েজ ফিক্সড থাকে। ফলে অ্যাঙ্গেল মডুলেশনের যাই বলি না কেন, পাওয়ার সবসময় হবে এসি স্কোয়ার বাই 2 আর। আর যেহেতু দেওয়া নাই, আমরা ওই যে অলওয়েজ ওয়ান ধরি, বা এনার্জির ক্ষেত্রে, মানে এক কথায় সিগন্যালের ক্ষেত্রে পাওয়ার হচ্ছে এসি স্কোয়ার বাই 2। ফলে আমরা এসি তো দেওয়া দেখাই যাচ্ছে যে 10, তাহলে 10 স্কোয়ার বাই 2 মানে 50 ওয়াট। এটা হচ্ছে আমাদের সিগন্যালটার পাওয়ার। সেকেন্ড, মানে বি নাম্বার বলছে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডেল। এইগুলো আমাদের মূল বিষয়, কারণ আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করব না, আমরা দেখে দেখেই করব। তাহলে ডেল এফ যদি বের করতে চাই, আমাকে প্রথমে এফ আই লিখতে হবে। এফ আই কিভাবে পাওয়া যায়? ভেতরের জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে 2 পাই দ্বারা ভাগ করে দিলে সেটা এফ আই হয়ে যায়। ফলে ওমেগা সিটি প্রথমে হবে ওমেগা সি,
পরে 2 পাই দ্বারা ভাগ করে হয়ে যাবে এফসি প্লাস 5 sin 3000t। এটাকে প্রথমে কি বলে ডিফারেন্সিয়েট করব, তারপর 2 পাই দ্বারা ভাগ করে দেব। ডিফারেন্সিয়েট করলে হয় 5 × 3000, 2 পাই দ্বারা ভাগ করলে হয় 2 পাই দ্বারা ভাগ। সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হয়ে যায়, কজ হয়ে যায়, প্লাস সেম ডিফারেন্সিয়েট করব 2 পাই দ্বারা ভাগ করব। ডিফারেন্সিয়েট করলে হয় 10 × 2000 পাই। আচ্ছা এই, হ্যাঁ ঠিক আছে, 2000 পাই ডিভাইডেড বাই 2 পাই। সাইনকে ডিফারেন্সিয়েট করলে হয়ে যায় কস। বাস, এটা আমাদের এফ আই বের হয়ে গেল। লাগবে কি, ডেল এফ। ডেল এফ কি জিনিস, ডেল এফ হচ্ছে এফসির বাদে যে জিনিসটা আছে এইটার ম্যাক্সিমাম ভ্যালু। আমি এটা একটু লিখি কারণ যাতে কনফিউজ না হয়ে যান এতে। মানে এখানে তো আর একটা টার্ম না, দুইটা টার্ম, ফলে আমাকে কিন্তু দুইটা টার্ম নিয়েই কাজ করতে হবে ম্যাক্সিমাম। যেহেতু দুইটা কজ, এটা আমাদের জন্য খুবই সহজ। কেন, কারণ দুইটা কজ একই সাথে পিক পায়। টির ভ্যালু 0 হলে দুইজনাই পিক পায়। একই সাথে পিক পাওয়া মানে দুইটা পিক আসলে অ্যাড হয়ে যাবে। কিন্তু যদি এমন হতো যে একটা ধরেন পিক পাচ্ছে আর একটা পিক পাচ্ছে না, ফলে কিন্তু আমরা একই সাথে দুইটার অ্যামপ্লিটিউড যোগ করে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারতাম না। তখন কি করা লাগতো, ডিফারেন্সিয়েশন করে ক্যালকুলেশন করা লাগতো, ওই যে ইন্টারমিডিয়েটে করে আসছি বা অন্যান্য ইয়েতে। কিন্তু যখনই দেখবো দুইজন কজ ভেতরে যাই থাক না থাক, টির ভ্যালু 0 হলে দুজনাই ম্যাক্সিমাম ভ্যালু পাবো। এও ম্যাক্সিমাম হয়ে যাবে, এও ম্যাক্সিমাম হয়ে যাবে। দুইজনে যদি ম্যাক্সিমাম হয় তাদের পিক গুলা বা অ্যামপ্লিটিউড গুলা যোগ হয়ে যাবে। ফলে এই সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু বলতে বুঝবো এর অ্যামপ্লিটিউড যোগ এর অ্যামপ্লিটিউড। সহজ হিসাব। তাহলে ডেল এফ বলতে দুজনের অ্যামপ্লিটিউডের যোগফলকেই বুঝবো। ডেল এফ সমান 15,000/2 পাই প্লাস পাই পাই কাটলো, 5 কাটলো, 5 × 2 = 10,000। 15,000/2 পাই ভাগ যোগ 10,000। 12,387.32। এটা বুঝতে পারছেন কিনা? এটা কি ক্লিয়ার? সি বলতেছে ফাইন্ড মানে দা, কস্টটা বলেন। কস্টটা কোথায় মানে অমিট করলেন কিভাবে ওইটা? এই যে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে, যে ডেল এফ বলতে কি বোঝায়, এই ইকুয়েশনের ম্যাক্সিমাম ভ্যালু। এই ইকুয়েশনের ম্যাক্সিমাম ভ্যালু কত, 10। তাহলে এই ইকুয়েশনের ম্যাক্সিমাম ভ্যালু কত, দুইটাই যেহেতু কজ, ফলে দুইজনই ম্যাক্সিমাম ভ্যালু এট এ টাইম পাবো। তাই আমরা কি করলাম, সিম্পলি অ্যামপ্লিটিউড দুইটা যোগ করে দিলাম। এই হচ্ছে লজিক। কারণ যেহেতু দুইজনই কজ, ওরা একই সাথে ম্যাক্সিমাম হবে, একই সাথে মিনিমাম। মিনিমাম একই সাথে নাও হতে পারে যেহেতু ফ্রিকোয়েন্সি আলাদা, তবে ম্যাক্সিমাম একই সাথে হবে, এটা কনফার্ম। সো আমরা সিম্পলি বুদ্ধি করে কি করলাম, দুইটা যোগ করে দিলাম। এটা কি বুঝতে পারছেন? ওকে। ওকে। তাহলে সি, সি তে বলতেছে যে মডুলেশন ইন্ডেক্স বের করো। তাহলে বিটা সমান আমরা কি জানি, ডেল এফ বাই এফ এম। এফ এম জিনিসটা আমরা একজনের জন্য চিনি, কিন্তু এখানে তো মাল্টিটোন। তাহলে মাল্টিটোনের ক্ষেত্রে কি বলছিলাম, যেহেতু দুইজন যোগ আকারে আছে, তাহলে এফ এম বলতে কোন জিনিসটা হয়, এটা কিন্তু প্রথম ক্লাস মানে শুরুর দিকে ক্লাসে অলরেডি শিখে আসছি আমরা। যখন মাল্টিটোন সিগন্যাল থাকে, যোগ আকারে থাকে সবগুলো, তাহলে সেইগুলোর ক্ষেত্রে এফ এম বা বেস ব্যান্ড ব্যান্ডউইথ বলতে আমরা কি বুঝি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা বুঝি। এখানে দেখেন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, এই যে 2000 পাইটা ম্যাক্সিমাম। ফলে 2000 পাই
ভাগ 2 পাই, সেটাই এফএম হিসাবে ইউজ হবে। তো 2000 পাই/2 পাই করলে কত আসে? 1000 হার্জ। আর ডেল এফ আসতেছে 12 387.32। 1000 দ্বারা ভাগ করলে 1 2 3, মানে 12.387। বিটার তো কোনো একক নাই, যেহেতু দুইটা একই জিনিসের ভাগফল, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? দেন ডি বলতেছে ফাইন্ড দ্য ফেজ ডেভিয়েশন ডেল ফাই। এইটা একটু আমাদের চিন্তা ভাবনার জিনিস। এটা আমরা একটু ডিটেলস দেখবো, দেন শর্টকাট দেখবো। তাহলে ডেল ফাই জিনিসটা কোত্থেকে পাওয়া যায়? অ্যাঙ্গেল যেখানে আছে, অ্যাঙ্গেল কোথায় আছে? ইকুয়েশনে। তাহলে অ্যাঙ্গেল যেখানে আছে, ওমেগা সিটির সাথে যা থাকে সেটার ম্যাক্সিমামকে আমরা ডেল ফাই বলি। অর্থাৎ 5 sin 3000t প্লাস 10 sin 2000 পাই টি, এইটার ম্যাক্সিমাম ভ্যালুকেই বলা হয় ডেল ফাই। 5 sin 3000t প্লাস 10 sin 2000 পাই টি। বাস্তবতা এটা হলো যে সাইন যদি সেম ফ্রিকোয়েন্সি হতো, তাহলে এট এ টাইম আমাদের হচ্ছে পিক ভ্যালু পাওয়া যেত। কিন্তু যেহেতু দেখতেছি যে সাইন আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, ফলে এট এ টাইম কিন্তু পিক ভ্যালু পাওয়া যাবে না। পিক ভ্যালু কিন্তু আলাদা আলাদা টাইমে পাওয়া যাবে। তবে যদি দেখেন যে দুইটাই সাইন, মানে ফ্রিকোয়েন্সি আলাদা হোক কিন্তু দুইটাই সাইন, আমরা শর্টকাট হিসাবে অ্যামপ্লিটিউডকে যোগ করে দিতে পারি। কিন্তু একটা সাইন একটা কজ হলে এটা কখনোই করা যাবে না। এখন কত হচ্ছে, দুইটা সাইন হলেও অ্যামপ্লিটিউড যোগ করলে সেটাকে আমরা এক্সাক্ট নিয়ম বলতে পারবো না, অ্যাপ্রক্সিমেট বলবো। কিন্তু দেখেন এক্সাক্ট নিয়মটা কি? এক্সাক্ট নিয়ম হচ্ছে যখন আমরা দেখবো যে সাইন এবং ফ্রিকোয়েন্সি মিলতেছে না, কোনো একটা আলাদা। যেমন এখানে দুইজনই সাইন মিললো, কিন্তু এর ফ্রিকোয়েন্সি আলাদা, এর ফ্রিকোয়েন্সি আলাদা। তার মানে এরা এট এ টাইম পিক ভ্যালু পাবে না। কজের ক্ষেত্রে এট এ টাইম পিক ভ্যালু পায় কেন? কারণ টির ভ্যালু 0-তে যাই হোক না কেন কজ ম্যাক্সিমাম। কিন্তু সাইন তো 90 ডিগ্রিতে হয়। এর 90 ডিগ্রি যখন হবে, অবশ্যই এর 90 ডিগ্রি তখন হবে না, কারণ এদের ভ্যালু তো আলাদা আলাদা। কজের ক্ষেত্রে এট এ টাইমই হবে, ওইখানে কোনো সন্দেহ নাই। সাইনের ক্ষেত্রে হয় না। আমরা ডিটেলস কিভাবে করতে পারি? পরীক্ষার হলে শর্টকাট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আগে ডিটেলস করতেছি, দেন শর্টকাটে যাব। তার মানে ডিটেলস করার সিস্টেম হচ্ছে, কোনো একটা জিনিসের ম্যাক্সিমাম ভ্যালু যদি, আচ্ছা এটা আমরা এইভাবে লেখা ঠিক না, এরকম হবে। কোনো একটা জিনিসের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে গেলে কি করতে হয়? এই যে ডিডিটি অফ ওই জিনিসটার ডিফারেন্সিয়েশন করে তাকে 0 ধরতে হয়। 5 sin 3000t প্লাস 10 sin 2000 পাই, এইটাকে আমরা 0 ধরবো। ধরে এই যে ভ্যালু পাবো, সেই ভ্যালুটা মানে টির যে ভ্যালু পাবো সেটা এখানে বসাই দিলেই ম্যাক্সিমাম ভ্যালু চলে আসবে। দেখেন কিভাবে করে আমরা একটু দেখি। এটা ক্যালকুলেশন করা ঝামেলা, তাই আমরা বোঝার সুবিধার্থে 1000t কে এক্স এ কনভার্ট করে নিতে পারি। মানে আমরা হচ্ছে জিনিসটা এইভাবে করতে পারি, ডিডি এক্স। মানে এইটা দিয়ে আমরা ক্যালকুলেশন আর করবো না, আমরা একটু শর্টকাট করার জন্য এইটা দিয়ে করব, যাতে ক্যালকুলেশনটা ইজি হয়। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 3 × 5 = 15 cos 3x প্লাস 20 পাই cos 2πx সমান 0। এখন এইখান থেকে আমাদের এক্স এর একটা ভ্যালু পাবো। কত আসে? 15 × cos 3x প্লাস 20 পাই cos
এর ভিতরে কিন্তু আর পাই লেখা যাবে না, যেহেতু আমরা ডিগ্রিতে করতেছি, তো 180 দিতে হবে ইন্টু এক্স। এইটা সমান 0, ক্যালকুলেশন করব। যেহেতু cos 3x, আর আমরা জানি 0 বানাতে হবে, তো এটা যে কোনোটা হইতে পারে মূল সমীকরণে 3x, তার মানে মোটামুটি 90 ডিগ্রি একটা কাছাকাছি একটা ভ্যালু আন্দাজে দিয়ে বসান। তো এটা এক্স্যাক্টলি এস্টিমেট করতে পারতেছে না, অনেকটা কাছাকাছি আসতেছে। আচ্ছা, যা আসে তাই আসুক, আমরা এই ভ্যালুটা এখন অরিজিনালটাতে বসাই দিব। অরিজিনালটা টি আছে, কিন্তু আমাকে তো এক্স আকারে বসাতে হবে। ফলে আমরা যদি এক্স আকারে বসাই, কত আসে দেখেন, 5 sin, এটাকে কিন্তু 3x লিখতে হবে। 3x প্লাস 10 sin, এটাকে লিখতে হবে 2πx। 2 গুণ 180 গুণ x। এটা মিনিমাম চলে আসছে, তার মানে আমাদেরকে ওই জিনিসটা আবার করতে হবে। এটা একটা ঝামেলা যে এটা যখন আমরা ডিফারেন্সিয়েশন করে করব, তখন আসলে অ্যান্সার কিন্তু অনেকগুলো আসতে পারে। আমাদেরকে ম্যাক্সিমামটা নিতে হবে, কারণ এই যে ম্যাক্সিমাম জিনিসই আমাদের অ্যান্সার হবে। বড়টা নিছি, এখন আমরা একটু ছোটটা নিব। তো অনেক বেশি চলে আসতেছে। আমাদের কি কোথাও একটা তুলতে ভুল হয়েছে? এত বেশি ডিফারেন্স তো আসার কথা না। 1000 কে এক্স ধরছি, তাহলে থাকে 2 পাই, আর ওইটার জায়গায় এক্স। 3 দেন 3 × 5 = 15 cos 3x। 2 পাইটা বের হয়ে আসলে তো 20 পাই cos 2πx। ঠিকই তো আছে। সেখান থেকে 5 কমন নিয়ে জিরোর এ পাশে পাঠাই দিলে থাকে শুধু sin 3x প্লাস 2 sin 2, মানে 360x। ওকে, এই ভ্যালুটা নিয়ে আমরা এখন কাজ করি, এটা মোটামুটি মিলে গেছে। তাহলে এখন আমরা প্রথমটাতে বসাই 5 sin 3000t। ওহো, যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে, না ঠিক আছে, আমরা তো এটাকে শর্ট করে নিয়েছি। অরিজিনাল হচ্ছে এইটা, 3x প্লাস 10 sin 360x। ওহো, আমাদের তো এইখানে বসাইতে হতো। এই লাইনটাকে আর একটু ছোট করে নি, 1 মিনিট। 5 দ্বারা যদি ভাগ করে দিই, 5 দ্বারা ভাগ করলে হয় 3 cos 2x প্লাস 4 cos 360। 2 cos 3x প্লাস 4 পাই × cos 360 x equal 0 হচ্ছে কি?
এটা নিয়ে একটু করে দেখি কত আসে। 5 sin 3x প্লাস 10 sin 360 x। হ্যাঁ, এই যে এইটা মোটামুটি আসতেছে। তাহলে দেখেন আমাদের এই যে ইকুয়েশনটা নিলাম, এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত আসতেছে? 14.829 সামথিং, বা 8.3 বা এরকম বলতে পারি। যেহেতু এটা মোটামুটি 15-র কাছাকাছি, ফলে এই সিচুয়েশনে অর্থাৎ দুইটা যদি সে, আচ্ছা এক মিনিট আমি ফাইলটা সেভ করে নিই। তাহলে এখানে ডেল ফাই অ্যাকচুয়ালি কত আসতেছে? 829 বা 8.3 রেডিয়ান। আমরা শর্টকাটে বলতে পারি বা অ্যাপ্রক্সিমেট দিয়ে, এবং এই অ্যাপ্রক্সিমেট কিন্তু শুধুমাত্র তখনই ইউজ করতে পারবো যখন দুইটাই কি থাকবে, একই জিনিস থাকবে, মানে সাইন থাকবে। আর দুইটা কস থাকলে ওইটাকে আমরা এক্সাক্ট বলতেছি কেন, সেটা আগে অলরেডি বলছি। তাহলে অ্যাপ্রক্সিমেট হচ্ছে যদি দুইটাই সাইন থাকে, একটা সাইন একটা কস থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, তখন এই ডিফারেন্সিয়েশনই করা লাগবে। দুইটা যদি সাইন থাকে, ফ্রিকোয়েন্সি আলাদা হলে দেখতেছি ডিফারেন্স খুবই কম আসতেছে। 14.83 আর 15-র ভিতরে কিন্তু খুব বেশি পার্থক্য নাই। তো আমরা শর্টকাট কি শিখলাম বা অ্যাপ্রক্সিমেট, যদি দুইটাই সাইন থাকে তাদের অ্যামপ্লিটিউডকে যোগ করে আমরা অ্যান্সার করতে পারবো, সমস্যা নেই, এতটুকু ডিফারেন্স ওকে। এজন্য বইতে শুধুমাত্র এইটাই করে রেডিয়ান অ্যান্সার করে দিছি। এখন বলেন এই জিনিসটা বুঝতে পারছেন কিনা। ভাই দুইটা ভাই যদি উপরে কি ভিন্ন করলেন? হয়, দুইটা দুইটা যদি ভিন্ন হয় মানে একটা সাইন একটা কস, তো বললেন যে তখন মাস্ট ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন করতে। করতে তো হবে, এই যে স্যার আমি ভাই তাহলে যেটা তো করলাম সেটা। মানে এটা একটু বিশাল জটিল হবে অবশ্যই, হ্যাঁ অবশ্যই মানে জটিল হবে। তবে মোটামুটি ধরে রাখতে পারেন যে এক্সামে এখন পর্যন্ত আমি দেখি নাই কখনো যে এরকম মাল্টিপল দুইটা আলাদা থাকবে, ওইটা চান্স কম। এমনি শিখে রাখতে পারেন, বাট এক্সামে আসার চান্স ওরকম নাই। যদিও অ্যাঙ্গেল মডুলেশন যতবার আসছে সিঙ্গেলটন মডুলেশনের জন্যই আসছে, কারণ এগুলো আসলে খুব বেশি বড় দেয় না, যেহেতু টাইম খুবই শর্ট থাকে। আচ্ছা, আরেকজন কি বললেন, কি একটা কোশ্চেন করছিলেন মনে হয়। ভাই ওই এক্স এর ভ্যালু বের করলাম কিভাবে? 14 পয়েন্ট সামথিং। ওই যে ক্যালকুলেটরে আমরা কি করলাম, এই যে এইটা সমান 0 হলে তো এক্স এর মান বের হবে। ফলে আমি হ্যাঁ যে হ্যাঁ। এটা তুললাম ক্যালকুলেটরে, 3 cos 3x প্লাস 4 পাই, আর এর ভেতরে যেটা পাই সেটা তো 180 হয়ে যায় যেহেতু ডিগ্রি, তাহলে 360 x ইকুয়াল 0। এই ইনিশিয়াল ভ্যালু আমাকে চেঞ্জ করে করে দেখতে হবে যে কার সাথে আসলে ম্যাক্সিমামই আসে। এখন ম্যাক্সিমাম কত, এইটা 100% শিওর থাকেন যে দুইটা সাইনোসয়েডাল যদি থাকে এদের ম্যাক্সিমাম ভ্যালু 15 হবে কিনা এটা আমি শিওর না। তবে কখনোই এদের ম্যাক্সিমাম ভ্যালু 10 আর 5, এই দুজনের যোগফলের বেশি কখনোই হবে না। কথা কি বুঝতে পারছেন? মানে এরা সাইন থাক বা কস থাক, একজনের অ্যামপ্লিটিউড 5 আর একজনের 10, এদের যোগফল কখনোই 15 ক্রস করবে না। 15 হইতে পারে, সব সময় হবে এরকম বলতেছি না, তবে 15-র নিচেই থাকবে। তার মানে আপনি মোটামুটি শিওর হয়ে যাবেন যে কোনটা ম্যাক্সিমাম। যেমন আমি 14.83 আসছে, আমি বুঝে ফেলছি যে হ্যাঁ এটাই কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম, কারণ এর চেয়ে বেশি আর কতই হবে, 15 তো আসতেছে না বা আসবেও না। তার মানে এটা ওকে। কিন্তু এই ধরেন এই যে প্রথমবার আমি কিভাবে বুঝলাম যে না
প্রথমবার আসছিল কিন্তু 5। 5 কি জিনিস, এই 10-এর থেকে 5 বাদ দিলে হয় 5, তার মানে আমি বুঝতেছি এটা ম্যাক্সিমাম না। এজন্য কিন্তু আমি পরে আরেকবার ট্রাই করলাম। সো আমাকে ট্রাই করতে হবে এদের কাছাকাছি যে অ্যান্সারটা আসবে সেটা। 10, 5, 15, 15-র কাছাকাছি একটা আসবে। এখন 10, 15-র কাছাকাছি কিন্তু 10ও হয়, 9ও হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওইটাই আসতে পারে। তো তখন আমাদের আসলে এটা দেখা কখন আসতে পারে ওইটা, একটা সাইন একটা কজ, তখন কিন্তু এরকম আসতে পারে। আমি একটু গ্রাফে দেখাচ্ছি, তাহলে জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এটা কি বললাম, এই যে আমি ছোট ছোট মান যেমন 5 বসালাম, দিয়ে সমান চেপে দিলাম। এই যে এটা কিন্তু দেখেন প্রায় কাছাকাছি মিলছে। আমি এই ভ্যালুটা দিয়ে দেখছিলাম যে অ্যান্সার ম্যাক্সিমাম আসে না, ফলে আমি আবার ধরেন আর একটা চেঞ্জ করলাম। এইটার জন্য মেবি আসছিল কি, কত যেন আসছিল ওই সময়, 0 হয়ে গেছিল এখানে, আমার এতটুকু মনে আছে। 3 cos 3x 4 5 cos 360x। এইটাই মনে হয় আসছিল 203 সামথিং। এই যে এইটা আসলে, এখন এইটা বসাই, কোনটায় বসাবো, মূল যে সমীকরণ আছে এটাতে বসাইতে হবে। এখন ওইটাকে তো এক্স এ কনভার্ট করে ফেলছি, ফলে যে এই ভ্যালুতে বসাতে হবে, বসালে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম মান আসবে। তো এক্স এ তো অলরেডি সেভ হয়ে আছে, এই জন্য আমি আর কোনো কিছু করি নাই, জাস্ট এটা তুলে গেছে। 5 sin 3x প্লাস 10 sin 360x। কি ব্যাপার, এটাও ছোট আসলো। এটা কতর জন্য আসছিল, 14.83। কারোর খেয়াল আছে কত আসছিল ওই সময়? 200-র আশপাশেই তো মনে হলো আসলো। ঝামেলা করতেছে এখন আবার। আচ্ছা, এটা পরে আরেকবার ওই রেকর্ডিং দেখে নিন কত আসছিল, এটা দিয়ে পরবর্তীতে যখন এই করা যাবে। এখন ক্যালকুলেটারে ঝামেলা করতেছে। যাই হোক, মোটামুটি এই টাইপ থাকলে, দুইটা যদি সাইন থাকে ডিরেক্ট যোগ করে দিবেন। এবার আমি এটা একটু শর্টে দেখাই যে আসলে কাহিনী কি হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি ভাই। আমি ছোট ছোট জিনিস দেখে যাতে ইজিলি বোঝা যায়। ধরেন y1 সমান দিলাম হচ্ছে sin x, y2 দিলাম হচ্ছে 4 sin x, y3টা হচ্ছে আমাদের জিনিস, কি জিনিস সেটা, y1 এবং y2 এর যোগফল। একটু খেয়াল করেন, এই এটা পরে আসে, ভালো করে দেখেন। লালের পিক যখন পাচ্ছে, নীলের পিকও কিন্তু তখন পাচ্ছে। তাহলে আমি যখন দুইটা সিগন্যাল যোগ করে দেব,
এটাই ম্যাক্সিমাম হবে। এবং তাই হচ্ছে, খেয়াল করে দেখেন, সবুজের পিক একদম এদের পিক বরাবর, এবং সেটা কত? এই দেখেন 5। কিভাবে 5? এটার সহগ 1, এর সহগ 4, যোগ করলে কত হয়? 5। বুঝতে পারছেন? কিন্তু যখন আমি ফ্রিকোয়েন্সি একটু চেঞ্জ করে দেব, এটা দেখবেন যে একটুখানি চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন এটা দিলাম 2x, এখন দেখেন এক্সাক্ট কিন্তু এইতে নাই, একটুখানি সরে গেছে। কত হওয়ার কথা ছিল? কত? 1 আর 4 5, কিন্তু দেখেন এখন কত হয়ে গেছে? 4.722। কেন? কারণ এই যে দুজনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ। তো যখনই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, দুজনের পিক ভ্যালু কিছুটা শিফট হয় বা সরে যায়। ফলে দুইজনের যোগফল যখন ম্যাক্সিমাম হবে, সেটা আর 1 আর 4 5 হওয়ার উপায় হয় না। কারণ এর যখন 4 হয়, ওই বরাবর বা ওই লাইনে এখন আর 1 থাকে না যে দুইজন যোগ হয়ে 5 হবে। দেখা যাবে যে ওই লাইনে অন্য কেউ থাকে। কথা কি বুঝতেছেন? এই জন্য আমাদের দুইজনের যোগফল আর 5 না হয়, 5-এর চেয়ে একটু ছোট হয়ে যায়। এই ঝামেলাটাই ওই ম্যাথে হয়েছে, যে দুইজন সাইন তো ঠিক আছে, কিন্তু ফ্রিকোয়েন্সি একটু চেঞ্জ হয়ে গেছে। তো এর ফ্রিকোয়েন্সিতে ধরেন একটা পাই আছে, এদের পরিবর্তন দেখা যাচ্ছে আরো হবে। দেখেন এই কত, 4.9, মানে একদম 5-এর কাছাকাছি। এই জন্য এখানে একটা পাই ছিল বলে এই পরিবর্তনটা আরো কম হয়ে গেছে, মানে প্রায় 5-এর কাছাকাছি হয়ে গেছে। তো আমরা 5 ধরতে পারি, কোনো সমস্যা নাই। ঝামেলা হচ্ছে এইখানে যদি আবার কস থাকে, কস ধরলাম 2 কস এক্স। এবার দেখেন খুব ভালো করে, সাইন যখন ম্যাক্সিমাম, কস তখন কিন্তু মিনিমাম। কস যখন ম্যাক্সিমাম, সাইন তখন মিনিমাম। তার মানে দুইজনকে যে যোগ করে 5 বানাবো বা 1 আর 2 যোগ করে 3 বানাবো, এটার উপায়ই নাই। কারণ দুইজন একই সাথে ম্যাক্সিমাম হয় না। এই কারণে সাইন আর কজের ক্ষেত্রে আমরা বলতে পারি না যে দুইজনের অ্যাম্পলিটিউডকে আমি যোগ করে দেবো। ওই ডিফারেন্সিয়েশন করে বের করতে হয়। যেমন দেখেন এখানে কত আসে, এগুলা কিছু শর্টকাট আছে। যেমন এটা আমি পড়ছিলাম, দাঁড়ান দেখি মিলাইলে শর্টকাটটা আমার মনে, হয়তো √a² + b² এরকম কিছু একটা হয়তো ছিল। কিন্তু এই শর্টকাট গুলা ঝামেলা হচ্ছে একদম ওই ফরম্যাটে মিলতে হয়, নাইলে আবার এই শর্টকাট কাজ করে না। আমরা যোগ করতেছি y1 এবং y4। y4, এই যে কালোটা হচ্ছে আমাদের এই দুইজনের যোগফল। তাহলে দেখেন কত আসে এটার পিক, 2.236। এটার ধরেন 1, আর এটার ধরেন দিলাম হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে সে 10 আর 5 দেই, 10 আর 5 দেই, কত আসে দেখেন? 11.18। 11.18কে আসলে 15 লেখাটা একটু বেশি আমাদের জন্য ই হয়ে যায়। এই কারণে সাইন কস থাকলে বলছিলাম শর্টকাট দুইটা অ্যাম্পলিটিউড যোগ করে দেবো, এটা করা যায় না। আচ্ছা দেখি যে এটা ওই ফরম্যাট মানে কিনা যেটা আমি বলছিলাম। মেবি সাইন কজের ক্ষেত্রে মানে সাইন কজের ফ্রিকোয়েন্সি মিলে গেছে, কিন্তু একটা সাইন একটা কজ যদি এরকম হয়, সম্ভবত এরকম হওয়ার কথা, দেখি হয় কিনা। হ্যাঁ, এটা মিলতেছে। তাহলে এটা হচ্ছে সাইন কজের শর্টকাট, যে যদি একটা সাইন আর একটা কস থাকে, দুজনের ফ্রিকোয়েন্সি যদি মেলে, তাহলে এদের ম্যাক্সিমাম ভ্যালু বলা যায় √সাইনের সহগ স্কোয়ার প্লাস কজের সহগের স্কোয়ার। তো এটা ওই যে এক একটার সাথে আর একটা মিলবে, কিন্তু কজের সাথে কজের যোগফল আপনি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি যা দেন, যেমন ধরেন এই দিলাম, আচ্ছা এটা কজ বানাই দিই, কজ 5x, আর এটা কজে, এইটা হচ্ছে হচ্ছে এই যে এটা কিন্তু এই যে কালোটা কিন্তু কজ। ম্যাক্সিমাম ভ্যালু কত দেখেন? 15। দুজনের ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা, একজনের 5x, একজনের শুধু এক্স। পাই বানাই দিই, ম্যাক্সিমাম কত? 15x। কেন 15x? কারণ কজের ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন, কজ ম্যাক্সিমাম হয় 0 ডিগ্রিতে। তো এক্স এর মান 0 হলেই তো দুজনের ডিগ্রি 0 হয়ে যায়, ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন। এই কারণে দুইটা কজ হইলে খুবই ভালো। আর দেখা দেখি নাই, আমরা একদম ধরে অ্যাম্পলিটিউড যোগ করে দেবো। আচ্ছা এখন এই কনসেপ্টটা সবাই বুঝতে পারছেন কিনা? এটা কি ক্লিয়ার?
জি ভাই। হ্যাঁ। ওকে, তাহলে এটা যেভাবে বললাম যে ওইভাবে সলভ করবেন, বাকিটা হচ্ছে যা থাকে ম্যাথমেটিক্যাল। তবে খুব বেশি ডিপ মানে পাওয়ার নাই যে ওইরকম আসলে কি করব না করব, এত জটিল জিনিস আসলে আসার চান্স খুবই কম। নর্মালি এই টাইপের জিনিস ওরকম আসে না। এখানে দেখেন একই জিনিস, এক্স্যাক্টলি আগে যে ম্যাথটা করলাম ওই ম্যাথটারই ধরেন আমরা বলতে পারি যে আরেকটা রূপ। এই ম্যাথটা আপনারা নিজেরা ট্রাই করবেন, না পারলে আমি দেখবো। একদম আগের ম্যাথটাই, ওমেগা সি দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে, তবে এখানে একটু সুবিধা, ওইখানে মাল্টিটন ছিল, এখানে একটা সিঙ্গেল। তো আমাকে এই যে ধরে ধরে বলতেছে ফাইন্ড দ্য পাওয়ার অফ দ্য মডুলেটেড সিগন্যাল। তো এর তো একই 10 ওয়াট, যেহেতু 10 ওহম অ্যাম্পলিটিউড যেহেতু 10, তার মানে 50 ওয়াটই আসবে। ডেল এফ কোথ থেকে পাবো, এই যে এখান থেকে এফ আই বের করবেন, দেন ওইটার ম্যাক্সিমাম নেবেন এই সাইডটা, সেটাই হচ্ছে ডেল এফ। ডেল ফাই কোনটা, এই যে ডেল ফাই তো দেখাই যাচ্ছে 0.1, কারণ এটাই তো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের ম্যাক্সিমাম ভ্যালুটাকেই তো আমরা ডেল ফাই বলি। এইসব ক্ষেত্রে ডেল ফাই খুব ইজি, কোনো ঝুট ঝামেলা নাই, যেটা থাকবে এটার ম্যাক্সিমামটাই হচ্ছে ডেল ফাই। এস্টিমেট দ্য ব্যান্ডউইথ অফ এ, ওই ব্যান্ডউইথ বের করবেন 2 × ডেল এফ প্লাস এফ এম। এখান থেকে তো বোঝা যাবে এফ এম কিন্তু এই যে এখান থেকে বের হচ্ছে কত, 2000 পাইটিকে 2 পাই, মানে 2000 পাইকে 2 পাই দ্বারা ভাগ করলে হয় 1000 হার্জ। তাহলে এফ এম পেলাম, আর এই সব জায়গা থেকে ডেল এফ তো পাবেন, দুইটা ভাগ করে দিলেই কিন্তু, মানে এক কথায় যে সূত্র ফেলে দিলেই ওকে। তাহলে এইটা করবেন। এটা বরং আগেরটার চাইতে আরো সহজ হবে। ভাই এটা কি এক্সাম্পলের ম্যাথ? না না, এগুলো প্রবলেম, বিপিলাথি প্রবলেম 5.2। এটা হয়তো নাম্বার আলাদা হইতে পারে, কারণ এডিশন নাও মিলতে পারে, একটু এটা দেখে রাখেন। আপনাদের এডিশনে অবশ্যই নাম্বার আগে পিছে হলেও এই ম্যাথ গুলা পাবেন। আমার সম্ভবত 4th এডিশন, মানে পিডিএফ, আমার আবার বই একরকম এডিশন, পিডিএফ আবার আর এক রকম। যাই হোক, যার যেটা আছে এই প্রবলেমে গেলে এই টাইপের ম্যাথ গুলা পাবেন। এম অফ টি দেওয়া আছে, দেখেন একটা আচ্ছা দুইটাই কজ, এটা তো আগেরটার মতোই। এখানে আবার কি বলতেছে যে ইকুয়েশন ফর্ম করো। তো এম অফ টি দেওয়া থাকলে আমি আজকেও কিন্তু 2-3 বার লিখছি, সেটা হচ্ছে পিএম এর সাধারণ সমীকরণ কিভাবে লিখতে হয়, এফ এম এর সাধারণ সমীকরণ কিভাবে লিখতে হয়। কেপি কে এফ এর যেহেতু কোনো ইউনিট দেওয়া নাই, রেডিয়ান পার ভোল্টেজ ধরে করবেন, এটাও আপনাদের কাজ থাকবে, যেটা সাধারণ সমীকরণ এবং বাকিরা। আর এই যে এখানে কি বলতেছে, যে ওই যে ইন্টিগ্রেশন তো নেওয়া লাগে কে এফ এর ক্ষেত্রে, আমরা কি শুধু এরকম নিচ্ছিলাম না, এরকম বসায় দিচ্ছিলাম কে এফ এম অফ টি ডিটি। তো এটাই বলতেছে যে ইউজ দা ইনডেফিনাইট ইন্টিগ্রাল অফ এম অফ টি, দ্যাট ইজ টেক দ্য ভ্যালু অফ ইন্টিগ্রাল এট টি মাইনাস ইনফিনিট থেকে 0। তার মানে এখানে আসলে এখান থেকে এখানে নিতে বলতেছে, এইটুকু মোটামুটি করে দিলে ওকে, বাকি যা নিয়ম তাই। তার ব্যান্ডউইথ বের করতে বলতেছে, ওই যে একই, ডেল এফ বের করবেন এখান থেকে, দেন এফ এম তো এখানে দেখতেই পাচ্ছেন কত, একদম এই যে যেই ম্যাথটা করলাম 1000 হার্জ, ম্যাক্সিমামটা নিতে হবে, পরে বাকিটা তাই। এটা আবার এই যে যেই ম্যাথটা করলাম ওইটার মতো, এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, 18 আর 2 20, কারণ এই যে দুইটাই কস। আর একে যদি কি বলে ডিফারেন্সিয়েট করে যেটা পাই সাইন, সেটার ক্ষেত্রে আবার একটু আলাদা কেস। যাই হোক, এই দুইটা জিনিস আপনারা ট্রাই করবেন, না পারলে আমি তখন দেখবো। অলরেডি কিভাবে সলভ করতে হবে আমি কিন্তু বলে দিছি। পিএম এফএম নিয়ে খুব বেশি বড় ম্যাথ করার দরকার নাই, যে কোনো জব সলিউশন দেখলেই বা খুললেই বুঝতে পারবেন যে ওইখানে হচ্ছে ম্যাথ গুলা মোটামুটি আহ, ছোট ছোট টাইপের আছে। হয়তো কোনো একটা ইকুয়েশন দিয়ে ডেল এফ বের করতে বলতেছে, বা এফ এম বের ব্যান্ডউইথ বের করতে বলতেছে, অথবা মডুলেশন ইন্ডেক্স বের করতে বলতেছে। জাস্ট যে যে কনসেপ্ট গুলা বললাম এইগুলা করেন, আর আমি অবশ্যই দেখাবো নেক্সট ক্লাসে, হচ্ছে আমরা ওই কি বলে কোশ্চেন সলভিং করব, যেটা হচ্ছে আপনার পরীক্ষাতে আসছে এগুলা নিয়ে। এর মাঝে যেগুলা কাজ দিলাম এগুলা কাজগুলা করে ফেলেন, তাহলে ইজিলি আমরা এটা করতে পারবো। আচ্ছা, আজকের ক্লাস কি সবাই ক্লিয়ার?
ভিডিও দেখতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি ভিডিওটা আরেকবার দেখেন, দেখে যে এই দুইটা দিলাম, এই দুইটা যদি সলভ করে ফেলেন তাহলে বুঝতে হবে যে এফএমপিএম মোটামুটি ওকে, এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। বাকিটা আমরা ওই জব সলিউশন করলে ইনশাল্লাহ এখান থেকে বুঝতে পারবো। তাহলে আজকে আপাতত এতটুকুই, আমরা নেক্সট ক্লাসে কোশ্চেন সলভ করবো।